আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি মুর্শিদাবাদের হিস্টোরিক্যাল প্লেসগুলো ভ্রমণের জন্য। তো চলুন যাওয়া যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য রিবা ব্লগস। রিবা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেব। মুর্শিদাবাদের যে হিস্টোরিক্যাল প্লেস, তার পার্শ্ববর্তী যে এলাকা, সেগুলো আপনারা একে একে করে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। শিয়ালদা স্টেশন থেকে এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। এখান থেকে আমরা যেটা লোকাল ট্রেনগুলো হয়, সেই ট্রেন ধরে আমরা বহরমপুর কোর্টের উদ্দেশ্যে রওনা দেব। আমরা ট্রেনে উঠছি মুর্শিদাবাদের জন্য। যতই মুর্শিদাবাদ কাছে আসতে থাকলো, নবাবী আমলের সেই ইতিহাস, নবাবদের রাজত্ব, তাদের ঐশ্বর্য আর সেই সব গল্প যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠছিল। প্রতিটি মুহূর্তের উত্তেজনা বাড়ছিল। কেমন হবে সেই শহরটাকে সামনে থেকে দেখা। আর কিছুক্ষণ পরেই ফিরে যাব নবাবী আমলের সেই দিনগুলোতে। ওয়েলকাম টু মুর্শিদাবাদ জংশন স্টেশন। মুর্শিদাবাদ জংশন স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলাম 9টা 15-তে, এখন বাজে 2টো 15। তো অলরেডি 4 ঘন্টা আমরা যাত্রা করেছি। 4 ঘন্টা আমাদের সময় লেগেছে মুর্শিদাবাদ জংশনে পৌঁছাতে। হিস্টোরিক্যাল প্লেসগুলো যেগুলো আছে সামনেই আছে, তো এখান থেকে আমরা টোটো ভাড়া করে সামনের দিকে আমরা এগোবো। হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে একে একে আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সঙ্গে থাকবেন। তো চলুন যাওয়া যাক। মুর্শিদাবাদ স্টেশন থেকে আমরা এগোচ্ছি সামনের দিকে। এখান থেকে সামনে থেকে আমরা টোটো ধরবো। টোটো ধরে আমরা যে সমস্ত হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে ওগুলো একে একে আপনাদের সামনে আমরা এক্সপ্লোর করব। তো চলুন যাওয়া যাক। কোন গাড়িটা বলুন? আজি মনীষা বেগমের জ্যান্ত সমাধি, যাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল মুর্শিদ খলিফার মেয়েকে। তারপরে নিয়ে যাওয়া হবে আপনার মির্জাফরের পরিবারের সমাধি, যেখানে 1100 কবর রয়েছে। তারপরে রয়েছে আপনার মির্জাফরের বাড়ির গেট, বাড়িটা সম্পূর্ণ ভেঙে গেটটা রয়েছে এখন। তারপর নিয়ে যাবে নসিপুর আখড়া, যেখানে 22 মণ রথ রয়েছে, 80 টাকা দামে 4 চাকা গাড়ি রয়েছে, 16 টাকাওয়ালা খাট রয়েছে। এসব জিনিসগুলো আপনার দেখতে হবে। তারপরে রয়েছে আপনার রাজবাড়ি, ঢাকার দেবী সিংহের বাড়িও বলা হয়। তারপর নিয়ে যাবে জগৎ সেটের বাড়ি, তারপরে কাঠগোলা বাগান। এই 7টা স্পট আছে। 7টা স্পট দেখে লাস্ট হচ্ছে হাজারদুয়ারি ড্রপ করবে। আচ্ছা ঠিক আছে, তো আমাদেরকে ভালো ভালো জায়গাগুলো দেখাতে হবে। এখানে 7টা স্পট দেখানো হয়েছে, আপনাকে 7টা স্পটই দেখাবো। চিড়িয়াখানা, বাইজিখানা, হ্যাঁ, সুড়ঙ্গ পথ, এটা কিন্তু আমরা একটা স্পটই ধরি। হ্যাঁ, জৈন মন্দির, মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তি রয়েছে আপনার, এগুলো আমরা একটাই স্পটই ধরি। অন্যজন বলবে কি 5খানা আছে। এখানে কাঠগোলা বাগান, যেটা হাজারদুয়ারি কত 400। তো বন্ধুরা, আমরা মোটামুটি একটা টোটো ভাড়া করেছি। তো 400 টাকা দিয়ে আমরা বুক করেছি। মোটামুটি 7টা স্পট যেটা আছে সেই স্পটগুলো আমাদেরকে দেখাবেন উনি। এখন যাচ্ছি আমরা এই স্পটের উদ্দেশ্যে। প্রথম জায়গাটা কি দাদা? প্রথম যাবো আপনার জীবন্ত কবর, যেটা কলিজা থাকে, মুর্শিদ কুলি খান মেয়ের আজি মুন্নাসার সমাধি। আচ্ছা আচ্ছা, মুর্শিদ কুলি খায়ের মেয়ে আজি মুন্নিসা বেগমের যে জ্যান্ত কবর যেখানে দেওয়া হয়েছিল সেই স্পটে। তো চলুন যাওয়া যাক। মুর্শিদাবাদের ইতিহাসে বহু রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যগুলির মধ্যে অন্যতম হলো আজি মুন্নিসা বেগমের জ্যান্ত কবর। জীবন্ত সমাধি কেন হয়েছিল? কলিজা খেত। আচ্ছা, ওরা প্রত্যেকদিন একটা করে বাচ্চাদের কলিজা খেত। তো ওর বাবা যখন মুর্শিদ কুলি খান জানতে পারে কি প্রত্যেকদিন একটা করে বাচ্চার কলিজা খাচ্ছে, তাহলে তো মনে কি হয়ে যাবে। ওনার বাবা নিজে সিঁড়ির নিচে ওনাকে সমাধি দেওয়া হয়েছিল। মানে ওনার একটা রোগ হয়েছিল, মানে কলিজা দিয়ে ওকে ওষুধ খেতে দিয়ে নিশাতে পরিণত হয়ে গেছিল। হ্যাঁ, লোকে তো বংশধর নষ্ট হয়ে যাবে প্রত্যেকদিন একটা করে বাচ্চা খেয়ে নিলে। তারপর নিজের
মেয়ের সমাধি দিয়েছিলেন। মুর্শিদাবাদ ভ্রমণের ইতিহাসের পথ চলা শুরু হচ্ছে এই প্রাচীন স্থানটি দিয়ে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ এলাকার মহিমাপুর ফাঁড়ির বিপরীতে অবস্থিত আজিমুন্নিসা বেগমের সমাধিসৌধটি। আজিমুন্নিসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা এবং বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খাঁয়ের স্ত্রী। আজিমুন্নিসা বেগমের সুনির্দিষ্ট জন্মসাল সম্পর্কে নির্ভরযোগ্য ঐতিহাসিক নথিতে কোনো তথ্য পাওয়া যায় না। তিনি ছিলেন বাংলার নবাবী আমলের অভিজাত সংস্কৃতি একজন প্রতিনিধি, যার সমাধি নিয়ে একটি মর্মান্তিক লোককথা প্রচলিত। আজিমুন্নিসা নাকি এক অদ্ভুত রোগে আক্রান্ত হন। এক হাকিম তাকে বলেন মানুষের কলিজা খেলে রোগ সেরে যাবে। তারপর থেকে তিনি নাকি গোপনে মানুষের কলিজা খেতে শুরু করেন। এই ঘটনা জানতে পেরে নবাব মুর্শিদ কুলি খান অত্যন্ত ক্ষুব্ধ হন এবং শাস্তিস্বরূপ তাকে জ্যান্ত কবরের নির্দেশ দেন। এই কারণে এই সমাধিটির নাম আজিমুন্নিসার জ্যান্ত কবর। ফার্সি শিলালিপি অনুসারে তিনি 1047 হিজরি বা 1734 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এটা আজিমুন্নিসার সমাধিস্থল। ইনি হলেন মুর্শিদ কুলি খাঁয়ের একমাত্র কন্যা সন্তান, যাকে এখানে জ্যান্ত সমাধি দেওয়া হয়েছিল। হিস্ট্রিতে আছে নাকি উনি কোনো একটা বিরল রোগে ভুগছিলেন, তো যার কারণে কুসংস্কার হোক বা যাই হোক, বাচ্চার কলিজা খাওয়ার জন্য সদ্যজাত ছেলে মেয়েদের মৃত্যু হতে থাকে। যার কারণে যখন মুর্শিদ কুলি খাঁ যখন এই স্টোরিটা যখন জানতে পারে, আজিমুন্নিসাকে এইখানে জ্যান্ত সমাধি দিয়েছিলেন। তো তারই এই স্পট এইটা। এটা আজিমুন্নিসার সমাধিস্থল। মুর্শিদ কুলি খাঁয়ের একমাত্র কন্যা সন্তান। এই ঘটনার পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল খুবই সীমিত। অনেক ঐতিহাসিকবিদ মনে করেন এটি একটি লোককাহিনী বা অতিরঞ্জিত গল্প। সরকারি প্রামাণ্য বা ইতিহাসে তাকে মানুষখেকো হিসেবে কোথাও উল্লেখ করা হয়নি। অর্থাৎ গল্পটি জনপ্রিয় হলেও শতভাগ প্রমাণিত সত্য নয়। আমাদের নেক্সট ডেস্টিনেশন কাঠগোলা বাগান। যেখানে আপনার জৈন মন্দির আছে, রাজমহল আছে, সুড়ঙ্গ পথ আছে, চিড়িয়াখানা আছে, মিউজিয়াম আছে, যেটা 260 বিঘা এরিয়া নিয়ে। আমাদের ঐতিহাসিক সফরের দ্বিতীয় গন্তব্য এখন আপনাদের সামনে, যা কাঠগোলা বাগান নামে পরিচিত। জিয়াগঞ্জ আজিমগঞ্জ অঞ্চলে দাঁড়িয়ে আছে এক রাজকীয় স্থাপত্য, কাঠগোলা প্যালেস। বন্ধুরা, এখন যাচ্ছি কাঠগোলা বাগানের ভেতরে, চলুন যাওয়া যাক। বন্ধুরা, কাঠগোলা বাগানের যে হিস্ট্রি, সেই হিস্ট্রিটা এখানে সংক্ষিপ্ত নোটিশের মাধ্যমে লেখা আছে। কাঠগোলা উদ্যানটি হলো একটি দেবতার মন্দির, সম্পত্তি শ্রী শ্রী আদিনাথ ঠাকুরের সম্পত্তি। প্রথম জৈন তীর্থঙ্কর এবং 23 জন অন্যান্য জৈন তীর্থঙ্কর এবং অন্যান্য জৈন দেবী দেবতা এখানে স্থাপিত। এই দেবতার মন্দির জমিদারির প্রতিনিধিত্ব করেছেন সঞ্জয় দুগড়, এই জমিদারির একমাত্র সেবায়িত। মুর্শিদাবাদের ঐতিহাসিক কাঠগোলা বাগানের এই বিশাল প্রবেশদ্বার যেন আজও সাক্ষী বহন করছে 19 শতকের ঐশ্বর্য ও স্থাপত্য শৈলীর মহিমা। সিংহমূর্তি খচিত এই গেট পেরোলেই শুরু হয় ইতিহাসের এক রাজকীয় অধ্যায়। ঐতিহাসিক কাঠগোলা বাগানের এই বিশাল প্রবেশদ্বারটি দর্শনার্থীদের প্রথমেই মুগ্ধ করে। উঁচু খিলানযুক্ত 19 শতকের স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। এখন আমরা কাঠগোলা বাগানের মধ্যে, আর এখান থেকে সামনেই রয়েছে বাগান। দেখুন আমার পেছনে, দেখতেই পাচ্ছেন এই বাগান। সারি সারি আমের গাছ রয়েছে এদিকে, আর একটা পুরো চারিদিকে গাছ দিয়ে ঘেরা ঠান্ডা একটা শান্ত পরিবেশ বিরাজ করছে এই জায়গায়। কাঠগোলা বাগানের ভেতরে ঢুকলেই চোখে পড়ে সারি সারি আম গাছ। এই সবুজ ছায়াঘেরা পথ যেন ইতিহাসের এক শান্ত অধ্যায়কে আজও জীবন্ত করে রেখেছে।
আমবাগানের মাঝেই রয়েছে দুগড় পরিবারের স্মৃতিচিহ্ন সঞ্জয় সিং দুগড়ের মূর্তি। সঞ্জয় সিং দুগড় কাঠগোলা বাগানের ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী পরিবারের সদস্য একজন। তার মূর্তিটি আজও পরিবারের অবদান ও ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। আম গাছের সবুজ ছায়া আর এই মূর্তির উপস্থিতি মিলিয়ে কাঠগোলা বাগান যেন অতীত ও বর্তমানের এক সুন্দর মেলবন্ধন। এখান থেকে আপনারা এন্ট্রান্সের জন্য যে টিকিট কালেক্ট করতে পারবেন, এখান থেকে আপনারা টিকিট নিয়ে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। বন্ধুরা, আমার হাতে রয়েছে কাঠগোলা বাগানের ভেতরে যাওয়ার এন্ট্রি পাস। এই সামনে থেকেই আপনারা টিকিট কালেক্ট করতে পারবেন। এখান থেকে আপনারা টিকিট কালেক্ট করতে পারবেন। প্রাইস যেটা ওটা হচ্ছে 30 রুপিস। এইটা হচ্ছে কাঠগোলা বাগানের ভেতরে যাওয়ার টিকিট। আর চলুন যাওয়া যাক। এই গেটের ওপরের অংশে থাকা সিংহ মূর্তিগুলি শক্তি, মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। প্রবেশপথে এই আম গাছে ঘেরা রাস্তা দর্শনার্থীদের স্বাগত জানায় এক শান্ত, সবুজ আর ঐতিহ্যময় পরিবেশে। ইতিহাস, প্রকৃতি আর স্থাপত্যের এক অনন্য মেলবন্ধন এই কাঠগোলা বাগান। কাঠগোলা বাগানের মধ্যে রয়েছে এক রহস্যময় সুড়ঙ্গ পথ। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এই সুড়ঙ্গ পথটি নির্মাণ করা হয়েছিল নিরাপত্তার উদ্দেশ্যে। সেই সময় ডাকাত আক্রমণ, রাজনৈতিক অস্থিরতা আশঙ্কা থাকায় ধনী ব্যবসায়ী বা পরিবারগুলো গোপনে পলায়নের পথ তৈরি করতেন। কিছু লোককথায় শোনা যায় এটি নাকি ভাগীরথী নদীর তীর পর্যন্ত পৌঁছাতো, যাতে বিপদের সময় নৌকা করে পলায়ন করা যায়। রাজস্থানের মডেলের বাউরি টাইপের সুড়ঙ্গ রাস্তা, যদি রাজস্থানে যান এরকম অ্যাভেলেবেল বাউরি থাকে। বাউরি কথা অর্থ হচ্ছে মেয়েদের স্নান করবার চাই, কিন্তু এটা সুড়ঙ্গ রাস্তা এনারা জানতে যেত। তখন তো ব্রিটিশ বা নবাবরা জানতে চাইলে বলতো মেয়েদের স্নান করা বাউরি, আর তার সুড়ঙ্গ রাস্তা বুঝতে যেত। কিন্তু এই সুড়ঙ্গ রাস্তা দিয়ে এখান থেকে ওনারা ব্যবসা করতে হতো একদম এই উত্তর পশ্চিমের জগৎ সিটে 1.5 কিলোমিটার দূর। এটা মোট 3 তলা, 2 তলা দেখা যাচ্ছে। গ্রাউন্ড ফ্লোরটা জলের নিচে আছে। তখনকার দিনে জল ছিল না। আর মুর্শিদাবাদে দুটো জিনিস দেখা যায় না, একটা সিরাজদৌলার বাড়ি হিরাজিল, আর 2 জগৎ সিটের বাড়ি। মানে আজকে যে জগৎ সিটের বাড়িটা দেখবেন ওটা পরে তৈরি করা। মেন যে টাকসাল ওটা গঙ্গার ধারে ছিল। ভেঙে যাওয়ার পর সুড়ঙ্গ রাস্তায় জল ঢুকে যায়, এটা গঙ্গার সঙ্গে অ্যাটাচ। গঙ্গার জল বাড়লে বেড়ে যায়, কমলে কমবে। তাই মালিক অনেকবার চেষ্টা করেছিল জল বের করার। না, এটা উঠে যায়, এতটা উঠে যায়। এখন ঢুকতে দেয় না, তখন প্রচুর পর্যটক হয়, বাই চান্স অ্যাক্সিডেন্ট ঘটবে, ওই জন্য গেটটা লক করে। ইনস্ট্রাকশন দেখতেই পাচ্ছেন, লেখা আছে পাখি এবং মাছের ঘর, বহিরাগত প্রাণী এবং পাখি সংগ্রহ করা প্রতিষ্ঠাতার একটি আবেগ ছিল। এই সুদৃশ্য পরিকাঠামো উপেক্ষার মধ্যে জড়িত ছিল একদিকে বিস্তীর্ণ বাগান ও অন্যদিকে পুকুর। এটি নির্মাণ করেন প্রখ্যাত মারোয়ারি জৈন ব্যবসায়ী দুগড় পরিবার। এই পরিবারের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন লক্ষ্মীপদ সিং দুগড়। তার উদ্যোগ ও তত্ত্বাবধানে এই বিশাল প্রাসাদ নির্মিত হয়। এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয় আনুমানিক 1870 সালের দিকে। প্রায় 1873 খ্রিস্টাব্দে প্রাসাদ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়। তিনি ছিলেন 19 শতকের অন্যতম ধনী ব্যবসায়ী ও জমিদার। রেশম, সুতো ও বাণিজ্যিক লেনদেনের মাধ্যমে দুগড় পরিবার বিপুল সম্পদ অর্জন করেন। ব্রিটিশ আমলে লক্ষ্মীপদ সিং দুগড় সমাজসেবা ও আর্থিক অবদানের জন্য রায় বাহাদুর উপাধিতে ভূষিত হন। এই উপাধি ব্রিটিশ সরকারের দেওয়া এক সম্মানসূচক খেতাব ছিল, আর এটি প্রমাণ করে দুগড় পরিবার শুধু ব্যবসায়িকভাবে নয়, প্রশাসনিক দিক থেকেও অনেক ক্ষমতা সম্পন্ন ছিল। আমার পেছনে এই কাঠগোলা বাগানের হচ্ছে মেন রাজবাড়ি। তো আমি যে 4 ভাইয়ের কথা বললাম, এটা 4 ভাইয়ের ওদের বসত বাড়ি। এটা কাঠগোলা মিউজিয়াম বলা হয়। গ্রাউন্ড ফ্লোরটা শুধু ব্যবসার সূত্রে ব্যবহার করা হয়েছে। যার ভিতরে বিলিয়ার্ড বোর্ড, দরবার হল, ডাইনিং টেবিল এরকম সমস্ত জিনিস রয়েছে। আর উপরটা হচ্ছে বেডরুম, থাকার জায়গা। এটা হচ্ছে কাঠগোলা প্যালেস। লক্ষ্মীপদ সিং দুগড় এটাকে তৈরি করেছিলেন 1870 সালে। 1870 সালে তৈরি করেছিলেন, সিরাজদৌল্লা মারা যাওয়ার পর। এগুলোতে প্রহরীদার থাকতো। আচ্ছা যেহেতু বাড়ির মহিলারা স্নান করতো, ওই জন্য 4 সাইডে খোঁজা রাখা হতো, মানে হিজড়ে সিপাহি পাহারা দিত। আচ্ছা, কোনো আচ্ছা, পুরুষকে রাখতো না।
যেহেতু মেয়েরা ছেলেদের জায়গায় যেত না, হ্যাঁ, মেয়েরা এপারে থাকতো, মেয়েরা ওপার থেকে আসতো, একটা আনন্দের জায়গা ছিল। এটা লেডিসদের হচ্ছে এনজয় করার একটা জায়গা, আনন্দের জায়গা, স্পট। entertainment-এর জায়গা। আচ্ছা আচ্ছা। যিশু সেনগুপ্তর একদিকে ছিল রাজা, অঙ্কুশের বলদুর্গা মাইকি, আমির সিরাজের বেগম, বেহুলা, একেন বাবু, মহাপীর তারাপীঠ, খনার বচন, ঋষেন হলো রানী ভবানী, এরকম প্রচুর সিরিয়াল সিনেমা। এটাই ছিল ওনাদের বসত বাড়ি, কিন্তু এই বাড়িটা এখনকার দিনে মোটামুটি 4 তলা, তখনকার দিনে 3 তলা। আর সামনে এই যে বেদি, সামনে থেকে তুলে দেন, এই বেদিতে বসে ওনারা দাবা পাশা খেত, 4 কোণে 4টে আছে। আর ওনারা যে প্লেটে খেত, ওই প্লেটগুলোকে ভেঙে ভেঙে দেখুন কিছু ডিজাইন টপ তৈরি করা, যেগুলো গোলাপ ফুলের টপ ছিল। তখনকার দিনে একটা টপে জল ঢাললে প্রত্যেকটা টপে জল চলে যেত, পাইপ সিস্টেম করা থাকতো। এখন এগুলো নষ্ট হয়ে গেছে, সামনে কিছু মার্বেল টপ আছে, এই যে এগুলো সব গোলাপ ফুলের। পুকুরটাকে বলা হতো প্যালেস পুকুর বা রানী পুকুর। মোট 6খানা সিঁড়িবাঁধা ঘাট, এটা হচ্ছে মেন ঘাট। মেয়েরা এদিক দিয়ে যেত, ওটা একটা নাচার স্টেজ, যেহেতু মেয়েরা ওপারে যেত। ওই যে গম্বুজগুলো দেখছি, 4 কোণে 4টা গুমটি আছে, এই পাশে দুটো, এই পাশে দুটো। এই গুমটিগুলোতে রাখা হতো খোঁজা, মানে হিজড়ে সিপাই পাহাড়ে বাড়ির মহিলারা স্নান করতে হবে। মাছ নিয়ে জলে ফেলে খেলতো, মাছকে সোনার নথ করে দিত। মাছের যে স্ট্যাচু দেখলাম, এটা মাছ খেত না বলে সমাধি দিয়েও করে স্ট্যাচু তৈরি করে। না না, কিছু গোল্ডেন পিস ছাড়া হয়েছে। আর সামনে দেখুন ফোয়ারা, উপরে হাঙুরের মুখ, নিচে সিংহ। আগেকার দিনে ইলেকট্রিক ছিল না, এগুলো হ্যান্ড পাম্পে জল পড়তো। এটা হচ্ছে প্যালেস পুকুর বলা। হ্যাঁ, জৈনদের পুজো হয়, তারপর সরকারি মেলা হয়, আপনার হেরিটেজ ফেস্টিভ্যালগুলো। বলুন বলুন। ওই যে টপগুলো দেখালাম, ওগুলো তো অনেক নষ্ট হয়ে গেছে, এগুলো ঠিক আছে। মানে এগুলো তখনকার দিনে গোলাপ ফুলের টপ, পাইপ সিস্টেম করা থাকে। একটা টপে জল দেওয়ার পর প্রত্যেকটা টপে জল দিতে হবে। একটা টবে জল দিলে প্রত্যেকটা টবে চলে যেত এটাই? মানে ওই সঙ্গে কানেকশন করা আছে, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড সিস্টেম করা থাকে। আন্ডারগ্রাউন্ড। এখন 10টা ফুলের চারা লাগিয়েছে। আন্ডারগ্রাউন্ড পাইপ সিস্টেমের জন্য একটা টবে জল দিলে এখন ওই জল প্রত্যেকটা টবে চলে যেত। আচ্ছা, ওটা হচ্ছে জৈন মন্দির। হ্যাঁ, এখানে হনুমানজির মূর্তি, জয় বজরংবলী। এর ভেতরে আদিনাথ, পরেশনাথ, মহাবীরের মূর্তি হয়তো দেখলেন আপনারা। হুম। আর সামনে যে পুকুর, এই পুকুরে পদ্ম ফুলের চাষ হতো। বাগানবাড়ির ভেতরে চাষ করতে করতে পাওয়া গিয়েছিল 1962 সাল শনিবার মঙ্গলবার পুজো দেওয়া হয় মেটে শিবিরার তেল মাঠ। আর এটা পদ্ম ফুল তুলে জৈন মন্দিরে পুজো দেওয়া হয়। আচ্ছা। এই কাঠগোলা বাগানের অন্যতম আকর্ষণীয় স্থান হলো আদিনাথ জৈন মন্দির। এই মন্দিরটি নির্মিত হয় 1933 খ্রিস্টাব্দে। নির্মাতা রায় বাহাদুর লক্ষ্মীপদ সিং দুগড়। তিনি তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ করেন। প্রধান দেবতা হলেন ভগবান আদিনাথ, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। মন্দিরে মোট 17টি তীর্থঙ্করের প্রতিমা রয়েছে। কিছু প্রতিমার বয়স কয়েক শতাব্দী প্রাচীন বলে ধারণা করা হয়। বড় গাছ, বাগান বাড়ির সব থেকে পুরনো গাছ। না, এটা শ্বেত চাপা ফুলের গাছ, প্রায় 150 বছরের ঊর্ধ্বে গাছটার বয়স। এই গাছটা? কেটে 3টে ভাগ হয়ে গেছে, দেখুন 2টো ভাগ দাঁড়িয়ে, একটা ভাগ পড়ে গেছে, তাও বেঁচে আছে। আচ্ছা। এরা হচ্ছেন 4 জন জৈন বিজনেসম্যান। তো এরা রাজস্থান থেকে এসেছিল ব্যবসা করতে, সিরাজদৌল্লা মারা যাওয়ার পর। তো এখানে এসে কাঠের ব্যবসা আর গোলাপ ফুলের চাষ করতো, ওই জন্য নাম দিয়েছিল কাঠ গোলাপ ফুলের বাগান বাড়ি। এখন নামটা শর্টে কাঠগোলা হয়ে গেছে। এরিয়াটা হচ্ছে 135 বিঘা, টোটালটাই পাঁচিল দিয়ে ঘেরা আছে। তো এটা যে এখন বর্তমান মালিক, মানে যে 4 ভাইয়ের 6ষ্ঠ বংশধর সঞ্জয় দুগার, কলকাতায় থাকেন, ভবানী, ওনারা দেখভাল করছেন।
এই মন্দিরটা কি এটা? এই বাড়িটা ছিল ওনাদের গুরুদেবের বাড়ি, জৈনদের ভাষায় বলা হয় দাদাজির বাড়ি। মানে এই বাড়িতে শিক্ষা দীক্ষা দেওয়া হতো। এদের আবার দুটো ভাগ আছে, একটা শ্বেতাম্বার জৈন, একটা দিগম্বর জৈন। এটা শ্বেতাম্বার জৈন। আচ্ছা আর এখানে দুটো মূর্তি আছে দেখুন, এটা হচ্ছে কাল ভৈরব আর ওটা হচ্ছে শ্বেত ভৈরব। মানে ভৈরব হচ্ছে শিবের একটা রূপ, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এরা ভৈরব রূপে শিবকে পুজো করে, যেটা কাশী বা বেনারসের দিকে দেখা যায়। দারুণ। তো এটাকে বলা হতো ব্যান্ড স্ট্যান্ড বা নাচমহল। সেই আচ্ছা সময় ব্রিটিশ নবাবরা আসতো, তাদেরকে এন্টারটেনমেন্ট করা, কিছু নর্থ থেকেও নিয়ে আসতো। তো সেই সময়ে এগুলো টোটালটা বেলজাম গ্লাস দিয়ে ঘেরা থাকতো। আচ্ছা বাইরেকার মানুষ ভেতরে কি করতো দেখতে পেতো, ভেতরকার মানুষ বাইরে কি করতো সব দেখতে পেতো। চাই সাইডে মার্বেলের স্ট্যাচু, গোলাপ ফুলের চাষ, তাদের ছেলেমেয়েরা এখানে ব্যান্ড বাজাতো। এটা একটা আনন্দের জায়গা। আর প্লাস সন্ধ্যা থেকে শুরু হতো নাচমহল টাইপের একটা নৃত্য নাচ। তো এটাই ছিল ওনাদের এন্টারটেনমেন্টের জায়গা। ছিল এইটা। নাচমহল, হয়ে গেছে ভেঙে চুটে চাষমহল। আচ্ছা, এই পুরো জায়গাটা তাই তো? এটা ছিল নাচমহল। বন্ধুরা, এটা ছিল নাচমহল। এখানে দেখুন দুটো মাছের স্ট্যাচু আছে, সামনে একটা পুকুর আছে দেখবেন। মানে এরা মাছ নিয়ে জলখেলি খেলতো, কিন্তু এটা জৈন, মাছ খেত না। মাছ মরে গেলে সমাধি দিয়ে উপরে স্ট্যাচু তৈরি করে। যেটা এখনও মাছ মারা গেলে সমাধি দেওয়া হয়, কাউকে খেতে দেওয়া হয়। মাছে এখানে সমাধি দেওয়া হতো, মাছ মরে যায় যেহেতু এরা জৈন ধর্মাবলম্বী। তো মাছ মারা গেলে ও কারণে ওরা মাছকে এখানে সমাধি দিত। ইনি হচ্ছেন বিশ্ববিখ্যাত অয়েল পেন্টার, ইটালিয়ান শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো, যার পেন্টিং ছবি দেখবেন হাজারদুয়ারিতে দরবার হয়। আচ্ছা ইনাকে তৈরি করেছিল রাজস্থানের বাঙালি শিল্পী দিবাকর ভাস্কর। টোটালটা দেখুন একটা পাথরের তৈরি, যার কোনো জায়গাতে জয়েন পাবে আচ্ছা না, চুলের ভাঁজ না চাদরের ভাঁজ। তো যে তৈরি করেছিল তার পরবর্তীকালে ডান হাতের কবজি কেটে দেওয়া হয়েছিল, একটা পায়ের সামনে নমুনা তৈরি করে রাখা হয়েছিল। আর মাইকেল অ্যাঞ্জেলোর 5টা আঙুল এটা পাবলিকে ভেঙে দেয়, কারণ খোলা থাকতো, ছবি তুলতে এসে বদমাশি করে ভেঙে দেয়। ওই জন্য আচ্ছা। বাধ্য হয়ে মালিক 4 সেটটা ঘিরে গেটটা লক করে দেয়, যাতে কেউ না ঢুকতে পারে। বন্ধুরা, এখন আমরা জগৎ সেটের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে সামনেই আছে, চলুন যাওয়া যাক। জগৎ সেটের এটা হচ্ছে আপনার ডানাতে যেটা দেখছেন স্পটটা, এটা হচ্ছে আপনার জগৎ সেটের বাড়ি। আচ্ছা এর মধ্যে দেখতে পাবেন সুড়ঙ্গ পথ রয়েছে, আচ্ছা একটা আয়না আছে, নিজের মুখ নিজে দেখতে পাবেন না। আচ্ছা সোনায় মোড়ানো শাড়ি, রূপোয় মোড়ানো শাড়ি, সোনার আচ্ছা। কয়েন, রূপোর কয়েন, এসব জিনিসগুলো দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা। 30 টাকা দিয়ে আপনারা টিকিট করে জগৎ সেটের বাড়ি দেখতে পারবেন। এখান থেকে আপনাদের টিকিট কালেক্ট করতে হবে। বন্ধুরা, জগৎ সেটের বাড়ি যাওয়ার জন্য 30 টাকা করে টিকিট প্রাইস লাগে। সেই টিকিট আমার হাতে, এর চলুন ভেতরে যাওয়া যাবে। মুর্শিদাবাদ মানে শুধু নবাবের ইতিহাস তাই নয়, এই শহরে অর্থনৈতিক, রাজনৈতিক ও ক্ষমতার নেপথ্যে ছিল এক শক্তিশালী বণিক পরিবার, জগৎ শেঠের পরিবার। জগৎ শেঠের পরিবার ছিল রাজস্থানের নৌগড় অঞ্চলের জৈন সাওগড় বণিক বংশ। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হীরানন্দ শাহ। বাংলায় আগমন হয় 1652 সালে। হীরানন্দ শাহ প্রথমে পাটনায় ব্যবসা করতে শুরু করেন। ধীরে ধীরে তার পরিবার আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। পরবর্তীকালে বাংলার মুর্শিদাবাদে বসতি স্থাপন করেন। হীরানন্দের বংশধর মানিকচাঁদ ছিলেন অসাধারণ আর্থিক ক্ষমতার অধিকারী। 1713 সালে তিনি মুঘল রাজপুত্র ফারুকশিয়ারকে সম্রাট হতে আর্থিক সহায়তা করেন। সম্রাট হওয়ার পর ফারুকশিয়ার তাকে উপাধি দেন জগৎ শেঠ। ফরাসি ভাষায় এর অর্থ হলো বিশ্ব ব্যাংকার। 17 ও 18 শতকের জগৎ শেঠের পরিবার ছিল ভারতের অন্যতম শক্তিশালী ব্যাংকিং পরিবার। তাদের ক্ষমতা ছিল বাংলায় রাজস্ব স্থানান্তরিত করা, দিল্লিতে বার্ষিক কর পাঠানো, নবাবের ঋণ প্রদান, মুদ্রা তৈরির একচেটিয়া অধিকার, সেনাবাহিনীর ব্যয় পরিচালনা করা। 1750 সালের দিকে তাদের মোট সম্পদের পরিমাণ ছিল 14 কোটি টাকা। সেই সময়ের জন্য এটি ছিল অবিশ্বাস্য অঙ্ক। 1765 সালে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হওয়ার পর তিনি জগৎ শেঠের কাছ থেকে 30 মিলিয়ন টাকার দাবি করেন। জগৎ শেঠ তা দিতে অস্বীকার করলে নবাব সিরাজউদ্দৌলা চরম অপমানিত বোধ করেন। সম্পর্কের অবনতি ঘটতে থাকে। তাদের দুজনের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চরম সীমায় পৌঁছে যায়। 1757 সালের 23 জুন পলাশির যুদ্ধে জগৎ শেঠ, মির্জাফর, রায়বল্লভ
কৃষ্ণচন্দ্র, তারা ব্রিটিশদের আর্থিক সহায়তা করেন। ঐতিহাসিকদের মতে এই আর্থিক সহায়তা ছাড়া ব্রিটিশদের পক্ষে যুদ্ধ জেতা কঠিন হতো। এর ফলে সিরাজউদ্দৌলার পতন ঘটে। বন্ধুরা, এটা জগৎ শেঠের বাড়ি। তিনি ছিলেন রত্নকুবের আর সিরাজউদ্দৌলার কোষাধ্যক্ষ ছিলেন। সেই সময়কার মিলিনিয়ার ছিলেন জগৎ শেঠ। তার বাড়ির সামনেই এখন আমি দাঁড়িয়ে আছি। যাওয়া যাক তার বাড়ির ভেতরে। বন্ধুরা, পেছনে জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠের বাড়ি আমরা দাঁড়িয়ে আছি। সিরাজউদ্দৌলার কোষাধ্যক্ষ ছিলেন জগৎ শেঠ। সেই সময়ের খুব ধনী লোক ছিলেন ওই জগৎ শেঠ। তারই বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। ভেতরে ছবি তোলা নিষেধ আছে, তো যার কারণে হয়তো ভেতরের ছবি আমরা আপনাদেরকে দেখাতে পারবো না। কিন্তু জগৎ শেঠের বাড়ির চারিপাশ আর জগৎ শেঠের বাড়ির যে সমস্ত দৃশ্যগুলো আছে ভেতরের অংশ ছাড়া, সেই সমস্ত দৃশ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। চলুন বাড়ির চারপাশ আর বাড়ির মেন জায়গাগুলোতে ভিজিট করা যাক। আজ জগৎ শেঠের বাড়ি একটি ঐতিহাসিক নিদর্শন ও জাদুঘর। এখানে দেখা যায় প্রধান প্রবেশদ্বার, কাচারি বাড়ি, প্রাচীন অট্টালিকা, পাথরের ব্রেঞ্চ, বাগান, মন্দির, ভূগর্ভস্থ কক্ষ, গোপন সুড়ঙ্গ। 1980 সালে এটি জাদুঘরে রূপান্তরিত করা হয়। এখানে সংরক্ষিত রয়েছে প্রাচীন মুদ্রা, পুরনো দলিলপত্র, পারিবারিক জিনিসপত্র। বাড়িটা এখনো অক্ষত অবস্থায় আছে, খুব সুন্দর মেনটেন করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এইটা হচ্ছে একটা, এই জায়গাতে একটা ফোয়ারা টাইপের। সামনে যে বাহাদুর ছোঁয়াটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। এটাকে ডাক্তার দেবী সিং এর বাড়িও বলা হয়। এর মধ্যে 33 কোটি দেবতা দেখতে পাবেন, ঠাকুর রয়েছে আর একটা ফাঁসিঘর রয়েছে এর মধ্যে। হ্যাঁ, একটা ফাঁসিঘর। এখানকার দেবী সিং ছিলেন ডাকাত। বন্ধুরা, এখন আমরা নসিপুর রাজবাড়ির সামনে। এটি অবস্থিত মুর্শিদাবাদের মধ্যেই একটি আরেকটি দর্শনীয় স্থান, হিস্টোরিক্যাল প্লেস। এখানে আপনারা 33 কোটি দেবতা যে রাজা ছিল, সেই রাজার শয়ন কক্ষ, যেটা আদার্স রাজার সামগ্রী যেগুলো, সেগুলো দেখতে পাবেন। তো চলুন যাওয়া যাক রাজবাড়ির ভেতরে। নসিপুর রাজবাড়ি এটা। মুর্শিদাবাদ ভ্রমণের আজ আমাদের চতুর্থ ঐতিহাসিক স্থান নসিপুর রাজবাড়ি। এই রাজপ্রাসাদ যেন আজও নবাবী আমলের স্মৃতি বহন করে চলেছে। দূর থেকে দেখলে চোখে পড়ে এক বিশাল উঁচু স্তম্ভ, উঁচু বারান্দা এবং ইউরোপীয় ধাঁচের স্থাপত্য শৈলী। নসিপুর রাজপরিবারের উত্থান মূলত নবাবী আমলের শেষ পর্যায়ে এবং ব্রিটিশ আমলের সূচনা লগ্নে। এই পরিবারের সঙ্গে জড়িত আছে বিতর্কিত কিন্তু ঐতিহাসিক চরিত্র রাজা দেবী সিং। তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়ান কোম্পানির একজন রাজস্ব আদায়কারী। 1770 সালে ভয়াবহ বাংলার দুর্ভিক্ষের সময়েও কর আদায়ের ক্ষেত্রে তার কঠোর নীতির কথা ইতিহাসে উল্লেখিত রয়েছে। এই ঘরটাতে ফাঁসি দেওয়া হতো, এটাই ফাঁসির জায়গা। নসিপুর রাজবাড়ির যে সমস্ত কয়েদিরা ছিল, যারা দোষ করার পর ধরা পড়তো রাজার হাতে, তাদেরকে এই জায়গাতে ফাঁসি দেওয়া হতো।
তার কঠোর কর নীতি সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল। ফলে তিনি একদিকে ব্রিটিশদের কাছে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে পরিচিত হন, অন্যদিকে সাধারণ মানুষের চোখে হয়ে ওঠেন ভয়ের প্রতীক। পরবর্তীকালে নসিপুর রাজপরিবার আরও প্রতিষ্ঠিত হয় এবং ঊনবিংশ শতকে কৃতিচন্দ্র সিং 1865 খ্রিস্টাব্দে বর্তমানে নসিপুর রাজবাড়িটি নির্মাণ করেন। এই রাজবাড়ির দরবার হলেই জমিদারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না হতো। বন্ধুরা, আমার পেছনে যে মহলটা দেখছেন এটা হচ্ছে নসিপুর আখড়া। এটা হলো নসিপুর আখড়া। বন্ধুরা, আমি নসিপুর আখড়ার মধ্যে ঢুকেছি। এই এন্ট্রি প্রাইস 20 রুপিস দিয়ে আমি এন্ট্রি করেছি নসিপুর আখড়ার মধ্যে, যেটি হিস্টোরিক্যাল প্লেস নসিপুর আখড়া। তো চলুন ভেতরে গিয়ে দর্শনীয় স্থানগুলো আর হিস্টোরিক্যাল প্লেসগুলো এক্সপ্লোর করা যাক। আমাদের এই সফরের পঞ্চম তথা আগামী গন্তব্য নসিপুর আখড়া। পশ্চিমবঙ্গের ঐতিহাসিক শহর মুর্শিদাবাদের নসিপুর এলাকায় অবস্থিত নসিপুর আখড়া 19 শতকের প্রথমার্ধে প্রতিষ্ঠিত বৈষ্ণব ধর্মীয় সাধনা কেন্দ্র। এটি প্রতিষ্ঠা করেন নসিপুর রাজপরিবারের মহারাজা কীর্তিচাঁদ দেব, কিছু সূত্রে কীর্তিচাঁদ বাহাদুর নামেও উল্লেখিত। সাধারণভাবে এর প্রতিষ্ঠাকাল আনুমানিক 1810 থেকে 1820 খ্রিস্টাব্দের মধ্যে। চত্বরে লোহার কামান দেখা যায়। এটি নবাবী আমলের সামরিক ঐতিহ্যের নিদর্শন হিসেবে বিবেচিত হয়। মুর্শিদাবাদে একসময় বাংলার নবাবদের রাজধানী ছিল। বিশেষত সিরাজউদ্দৌলার সময় কামানের ব্যবহার প্রচলিত ছিল। এছাড়াও এখানে একটি পুরনো মোটর গাড়ি সংরক্ষিত আছে, যা নসিপুর রাজপরিবারের ব্যবহৃত বলে মনে করা হয়। ব্রিটিশ আমলে জমিদার পরিবারের মর্যাদার প্রতীক হিসাবে এই ধরনের গাড়ি ব্যবহৃত হতো। তুলসী মঞ্চ, পুরনো কাঠের দরজা, পিতলের প্রদীপ, ঘণ্টা ও পুজোর সামগ্রী দেখা যায়। প্রত্যেক দিন এখানে পুজো ও সংকীর্তন অনুষ্ঠিত হয়। মন্দিরের সামনে রয়েছে বড় ও খোলা উঠোন, যেখানে উৎসবের সময় কীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আখড়ার মূল দর্শন হল রাধাকৃষ্ণের বিগ্রহ সহ প্রধান মন্দির। চারিপাশে পুরনো ইটের বারান্দা ও ছোট ছোট কক্ষ রয়েছে, যা সাধু ও সন্ন্যাসীদের থাকার জন্য ব্যবহৃত হয়। মোটা চুন সুড়কির দেওয়াল এবং ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী সব মিলিয়ে নসিপুর আখড়া ধর্মীয় শান্তি ও জমিদার যুগের ইতিহাস একসঙ্গে অনুভব করার বিশেষ একটি স্থান। নসিপুর রাজবাড়ির রাজার শয়ন কক্ষ। রাজার ব্যবহৃত বিভিন্ন রকমের আসবাবপত্র এখানে রাখা আছে। এখানে বন্ধুরা রাজার ব্যবহৃত বিভিন্ন রকমের সামগ্রী এখানে রাখা আছে। দাদা বলছে হ্যাঁ, বাড়ির গেট, মির্জাফরের বাড়ির গেট এটা। বাড়িটা সম্পূর্ণটাই ভেঙে গেছে, শুধু গেটটাই রয়েছে এখন। এখানে নবাব সিরাজদৌল্লাকে 3 দিন বন্দি রেখে হত্যা করা হয়। এই জায়গাতে প্রবেশ এখন নিষেধ আছে। মির্জাফরের বংশধরদের কবরস্থান এটা। টিকিট প্রাইস হচ্ছে আপনারা 10 টাকা দিয়ে এর মধ্যে ঢুকতে পারবেন। কেউ আছে একটা? বন্ধুরা, আমি এই 10 টাকা দিয়ে
টিকিট কালেক্ট করলাম মির্জাফরের বংশধর যারা আছে তাদের কবরস্থান দেখার জন্য। তো চলুন ভেতরে যাওয়া যাক। মুর্শিদাবাদের ষষ্ঠ তথা আগামী গন্তব্য মির্জাফরের বংশধরদের কবর। ইতিহাসের পাতা উল্টালে মুর্শিদাবাদের মাটিতে লুকিয়ে আছে বহু অজানা গল্প, যেখানে ক্ষমতা, বিশ্বাসঘাতকতা আর পতনের ছাপ স্পষ্ট। নীরব কবরস্থান যেখানে চিরনিদ্রায় শায়িত মির্জাফরের বংশধরেরা। একসময় যারা ছিল বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দু, সময়ের স্রোতে হারিয়ে গেছে তাদের গৌরব। শুধু পড়ে আছে ভাঙা স্মৃতি আর নীরবতা। প্রতিটি কবর বলে একটি অজানা কাহিনী। উত্থান থেকে পতন, বিশ্বাস থেকে বিশ্বাসঘাতকতা। চারিপাশের নিস্তব্ধতা মনে করিয়ে দেয় ক্ষমতা চিরস্থায়ী নয়, ইতিহাসই শেষ সত্য। মুর্শিদাবাদের এই কবরস্থান শুধু একটি স্থান নয়, এটি ইতিহাসের জীবন্ত সাক্ষ্য, যা আজও আমাদের অতীতের মুখোমুখি দাঁড় করায়। এই জায়গাটা আসলেন, এই জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ। এর ভিতর তার পরিবার গৃহে 1100 সমাধি। 1100 সমাধি সম্ভব নয়, যেগুলো মেন কবর তাদের কবরগুলা বুঝিয়ে দিই। আপনার যে হাজারদুয়ারি প্যালেসটা দেখতে এসছেন, ইনি তৈরি করেছিলেন। নাম হচ্ছে নবাব নাসিম হুমায়ুন। হুমায়ুন হচ্ছে মির্জাফরের পঞ্চম বংশধর। আপনি যে হাজারদুয়ারি প্যালেসটা দেখছেন, আসল না নকল? আসল ছিল হিরাজি মনসুরগঞ্জ, নষ্ট হয়ে গেছে। এখন নকল হাজারদুয়ারি দেখতে পাবেন। ইনি তৈরি করেছিলেন। দাঁড়ান, 2 নম্বর সমাধি হুমায়ুনের বাবা নাম ওয়ালাজা, 3 বছর রাজত্ব 1821 থেকে 24। 3 নম্বর সমাধি হুমায়ুনের কাকা নাম আলিজা, 11 বছর রাজত্ব 1810 থেকে 21। ওয়ালাজা আলিজা এরা 2 ভাই। হাজারদুয়ারি একটা সাদা রঙের বাড়ি দেখবেন, বলা যায় ইমাম বাড়ি। বছর দিন মহরমের সময় 10টা দিন খোলা থেকে সারা বছর বন্ধ। ইনি তৈরি করেছিলেন। নাম হচ্ছে নবাব নাসিম ফিলাইদুন হুমায়ুনের ছেলে। বাবা তৈরি গিয়েছিল হাজারদুয়ারি প্যালেস, ছেলে তৈরি গিয়েছিল ইমাম বাড়ি। মির্জাফরের 5টাই ছিল মিরন, সব থেকে বড় ছিল মিরন। মিরনের কবর এখানটা নয়, বিহারের রাজমহলে। এই লাইনে 4টে ছেলের নাম হচ্ছে মির্জাফরের ছেলে। প্রথম হচ্ছে মুবারকদুল্লাহ, দ্বিতীয় আসের আব্দুল্লাহ, তৃতীয় নাজিমুদ্দৌলা, 4 নম্বর বাবর আলী। মির্জাফরের 4 ছেলে, মিরন ক্লিয়ার 5টা। মিরন নাই বিহারের রাজমহল। এই সাদা উঁচু কবরটা দেখছেন, এটা হচ্ছে মির্জাফরের কবর। 2 পাশে 2 কাকা, নাজিয়াবি খান, নাজিয়াব খান। মির্জাফরের আসল নাম লেখা আছে নবাব মীর মোহাম্মদ জাফর খান। 1757 থেকে নবাব পেয়েছিলেন, 1765 সালে মারা গিয়েছিলেন। 8 বছর রাজত্ব। মাঝখানে একটা মির্জাফরের কবর, 2 পাশে 2 কাকা। এটা হচ্ছে মির্জাফরের বাবা, নাম হচ্ছে সৈয়দ আহমদ হুসাইন নাজিয়াফি। মির্জাফরের মুর্শিদাবাদে 3খানা বিয়ে। মির্জাফরের প্রথম হচ্ছে শাহখানা বেগম। মির্জাফরের প্রথম বউ আলীবর্দীন বোনের সঙ্গে বিয়ে হয়েছে। শাহখানা বেগম ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে দ্বিতীয়ারা বেগমের কবর। মির্জাফরের দ্বিতীয় বউ দ্বিতীয়ারা বেগমের কবর।
মির্জাফরের দুটো বইয়ের কবর দেখালাম। এটা হলো 3 নম্বর বউ, নাম আছে মুন্নি বেগম। আগে বাইজি ছেলে নাচ গান করতো, ব্রিটিশ সরকারকে দিয়ে 90 লক্ষ টাকা দিয়ে একটা স্কুল বানানো গিয়েছে, নবাব বাহাদুর স্কুল, একটা চক মসজিদ। এটি মুন্নি বেগমের কবরের স্থান, সমাধিস্থান। 1812 সালে এই কবরটি এখানে দেওয়া হয়। মিরন হাতে দুটো পায়রা, 300 বছরকার। ডাক পিয়ন ছিল না, চিঠি লিয়ে আশ্রয় করতো, গুলি খেয়ে মারা গিয়েছে। পান্নালাল হীরালাল, মিরনের দুটো হাতা পায়রার কবর। ওদিকে যেহেতু কবরগালা দেখছেন শ্রমিক জাফরের বংশধরের কবর, আর যেহেতু বন্ডারি ঘিরা পর্দনসিব, সব বেগমদের। ওদের কেন ঘিরা, ওরা পর্দনসিব ছিলেন, তার জন্য ওদের ঘিরে রাখা হয়েছে। জাফরের বংশধরের কবর হয়ে গিয়েছে বিজয়নগর। বন্ধুরা, ওয়েলকাম টু হাজারদুয়ারি। হাজারদুয়ারিতে আপনাদের স্বাগত। আজকে আমরা হাজারদুয়ারিতে এসেছি। হাজারদুয়ারিতে ঢোকার জন্য এখান থেকে আপনারা টিকিট কালেক্ট করতে পারবেন। পার হেড 25 রুপিস করে পড়বে। চলুন সামনে যাওয়া যাক। বন্ধুরা, আমরা হাজারদুয়ারিতে ঢোকার জন্য টিকিট কালেক্ট করেছি, 25 টাকা পার হেড নিয়েছে। তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে হাজারদুয়ারি। আর পেছনে যে দেখতে পাচ্ছেন সাদা বিল্ডিং, এটা হচ্ছে ইমামবাড়া। দিয়ে দাও। বন্ধুরা, ওয়েলকাম টু হাজারদুয়ারি। বন্ধুরা, ওয়েলকাম টু হাজারদুয়ারি। হাজারদুয়ারিতে আপনাদের স্বাগত জানাই। এটাই হচ্ছে হাজারদুয়ারি। এর হাজারদুয়ারির পেছনে আছে ইমামবাড়া। প্রচণ্ড রোদ আজকে, প্রচণ্ড গরম, তার মধ্যে আমরা এসছি বাইরে। এটাই হাজারদুয়ারি বন্ধুরা। অনেক বিস্তৃত এরিয়া নিয়ে এই হাজারদুয়ারি। বন্ধুরা, হাজারদুয়ারিতে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি হাজারদুয়ারিতে ঘোরার জন্য। তো প্রচণ্ড রোদ আজকে, তার উপরে অনেকগুলো স্পটও ঘোরা হয়েছে, তো একটু ক্লান্ত। পেছনেই দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি। এখনও আমরা এন্ট্রি করিনি। তো একটা প্রবলেম আছে, হাজারদুয়ারির ভেতরের ভিডিও করতে দেয় না। তো আমরা বাইরে থেকেই যতটা পারবো আপনাদেরকে দেখাবো এই হাজারদুয়ারি। আমার পেছনে যে বিল্ডিংটা সাদা হোয়াইট কালারের, এটা হলো ইমামবাড়া। এটা এই বিল্ডিংয়ে ঢুকতে দেয় না, বছরে একবারই অ্যালাউ করে মহরমের সময়। তো পেছনে যে সাদা হোয়াইট কালারের লম্বা বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ইমামবাড়া। আর ঠিক তার পেছনে হচ্ছে হাজারদুয়ারি। আজ এখানেই শেষ করছি মুর্শিদাবাদ পর্ব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।